ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে স্বাগত জানাচ্ছি সকলকে। আজকে আলোচনা করব জাস্টিসের সেকেন্ড অ্যাক্টের কিছুটা পার্ট। একটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আজকে সেকেন্ড পার্ট। এর আগে আমরা জাস্টিস থেকে সেকেন্ড অ্যাক্টেরই ফার্স্ট পার্টটা দিয়েছি। এই ভিডিওটা নিশ্চিতভাবে দেখেছো, যারা দেখোনি দেখে নাও, তারপরে কিন্তু আজকের এই ভিডিও দেখো। চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। What Ruth claimed in the court was her fault for the unhappiness of their family life. আসলে কোর্ট রুমে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর বিশ্লেষণ হচ্ছে, কে দায়ী, কেন দায়ী, রুথ কতটা কি ব্যাপার। তো ওখানে রুথ কি দাবি করছে যে তার সংসার জীবনে অশান্তির জন্য তার কারণটা কি, তার ত্রুটিটা কি, সংসার জীবনে অশান্তির জন্য তার ত্রুটিটা কি, যেটা রুথ বলছেন যে কেন এই অশান্তি এবং তার ভূমিকাটা কি। কেন, কারণগুলো কি কি দেখো। সি হ্যাড নো বেবি বয়, তার কোনো বেবি বয় নেই, যে কারণে এমন কোনো ব্যাপার নেই। সি ডিড নট সাবমিট টু হার হাজব্যান্ডস ক্রুয়েলটি, তার স্বামীর যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতাকে তিনি মেনে নেননি, এই কারণে অশান্তি। নাকি সি কুড নট লাভ এ ড্রাঙ্কার্ড লাইক হার হাজব্যান্ড, তার স্বামীর মতো এক ড্রাঙ্কারকে তিনি ভালোবাসতে পারেননি, এমনটা। নাকি সি হ্যাড টু চিলড্রেন অ্যান্ড লস্ট হার বিউটি, তার দুটো সন্তান হওয়ার পর সে তার বিউটি হারিয়েছে, এমন কোন ধারণা সে মনে করছে রুথ, যে যার জন্য অশান্তিটা, তার নিজের কোন কারণের জন্য সংসারে অশান্তি। তাহলে দেখো, সে ভেবেছে যে আমি আমার স্বামীর সমস্ত নিষ্ঠুরতাকে মেনে নেইনি, এই কারণেই এত অশান্তি। না হলে আমি সর্বতোভাবে চেষ্টা করি, রুথ বলছেন, তাকে প্লিজেন্ট এবং নাইস রাখার, তাদের সম্পর্কটাকে নাইস এবং প্লিজেন্ট রাখার, কিন্তু তার নিষ্ঠুরতাকে আমি মেনে নেইনি, আর যে কারণেই এত অশান্তি। তাহলে বিয়ের অপশনটা কারেক্ট। এবং আমরা সত্যিও জেনেছি যে রুথকে তার স্বামীর কাছ থেকে ইনহিউম্যান টর্চার ফেস করতে হতো। ঠিক আছে, নেক্সট দেখো। ইট ইজ দ্য অনলি থিং ইন মাই লাইফ নাও, খুব ইম্পর্ট্যান্ট। যেখানে যখন কথাবার্তা হচ্ছে ফ্রম এবং ক্লেভারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা, তুমি তাহলে কি এই প্রিজনার ফোল্ডারকে ভালোবাসো? তখন সে বলছে হ্যাঁ, এটাই আমার জীবনের একমাত্র জিনিস এই মুহূর্তে। হোয়াট ইজ দ্য অনলি থিং, তাহলে অনলি থিং রুথের কাছে দ্য পিসফুল ফিউচার অ্যাসপেক্ট অফ হার টু চিলড্রেন, এমন কথা কিন্তু বলা হয়নি। কিন্তু যদি তুমি অপশন পড়ো মনে হবে এটা এটা নয় কিন্তু। তাহলে তার অনলি থিং বলতে কি না, ফোল্ডারের প্রতি তার প্রেম, এটাই একমাত্র রয়েছে। তাহলে দ্য লাভ ফর ফোল্ডার, ইট ইজ দ্য কারেক্ট অপশন। এটা কখন বলছে না, যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তুমি কি তাকে ভালোবাসো ফোল্ডারকে, তখন সে এমনটা বলছে হ্যাঁ, এটাই একমাত্র আমার জীবনে রয়েছে এখন। হাউ লং হ্যাভ ইউ নোন দ্য লাস্ট উইটনেস, খুব ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করা হচ্ছে ফোল্ডারকে, এবং খেয়াল করো কোর্টরুমের ঘটনাটা ঠিক ফোল্ডারের আগে। তাহলে প্রথম উইটনেস ছিল কোকেজন, আর এই কোকেজনের পর এসেছে রুথ। এবার তারপরে ফোল্ডারকে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে তুমি কতদিন ধরে জানো এর আগের উইটনেসকে। তাহলে এর আগের উইটনেস বলতে কে? অবশ্যই রুথ। তাহলে আগের উইটনেস বলতে রুথ। কাকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল এই কথাটা? ফোল্ডারকে, মনে রেখো। হাউ লং ডিড ফোল্ডার নো রুথ বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্ট হওয়ার আগে কতদিন ধরে জানে, মানে অ্যারেস্ট হওয়া পর্যন্ত ধরতে পারো, বা যখন তাকে ট্রায়াল, কোর্টরুমে ট্রায়াল করা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সে কি জানালো ফোল্ডার, যে রুথকে সে কতদিন ধরে জানে? 2 ইয়ার্স, 1 ইয়ার, হাফ এ ইয়ার, 10 মান্থস। মনে রাখো 6 মান্থস। ফোল্ডার বলছে আমি রুথকে
6 মাস ধরে জানি, 6 months, তাহলে হাফ এ ইয়ার। হাউ ডিড ফল্ডার কাম টু নো রুথ? ফল্ডার কিভাবে রুথের সাথে পরিচয় হলো ফল্ডারের, কিভাবে? থ্রু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর মাধ্যমে। এমনটা নয় থ্রু দ্য হাজব্যান্ড অফ রুথ, রুথের স্বামীকে জানতো ফল্ডার এবং সেভাবে পরিচয় তার মাধ্যমে, নাকি থ্রু হিজ সিস্টার, নাকি ফল্ডারের বোনের মাধ্যমে, এই ফল্ডারের বোনের মাধ্যমে, ঠিক আছে, সেভাবেই জানতো রুথকে, অর্থাৎ তার বোনের মাধ্যমেই পরিচয় হয়েছিল রুথের সাথে। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর কেউ যদি প্রথম ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করা না থাকে, পরের ভিডিওগুলো যাতে মিস না করো সাবস্ক্রাইব করে নিও। হোয়াট ওয়াজ ফল্ডার ডুইং when Ruth come to him on 7th July after she was tortured by her husband? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফল্ডার তখন কি করছিলেন যখন রুথ তার কাছে এসেছিল 7 জুলাই? 7 জুলাই মানে যেই দিন চেকটা ফরজ করা হয়, সেই দিন কি করছিল ফল্ডার যখন রুথ আসে তার বাড়িতে? তোমাদের জানিয়ে রাখি, ফল্ডারের কাছে রুথ এসেছে সকালবেলায়, আর চেকটা ফরজারি হয়েছে কিন্তু লাঞ্চের সময়ে। তাহলে খুব স্বাভাবিকভাবে সকালবেলায় আগে ঘটনাটা ঘটেছে, রুথ এসেছে ফল্ডারের বাড়িতে, তারপর ফরজারিটা হয়েছে। তাহলে যখন রুথ এসেছিল ফল্ডারের বাড়িতে, তখন ফল্ডার কি করছিল? হি ওয়াজ টেকিং হিজ বাথ, স্নান করছিলেন না, তখন তিনি ব্রেকফাস্ট নিচ্ছিলেন। তাহলে হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট ওই দিন সকালে। মনে রেখো, ইট ওয়াজ টু মাচ ফর মি। হোয়াট ওয়াজ টু মাচ টু ফল্ডার বা ফর ফল্ডার? কিটা ফল্ডারের কাছে অতিরিক্ত ছিল? যখন কোর্টে ফল্ডারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা তুমি ওই দিন রুথকে কিভাবে দেখলে, কি ব্যাপার, তুমি জানতে কিনা কি ব্যাপার ওই যে রুথের উপর টর্চার, তখন সে বর্ণনা করছে, হ্যাঁ আমার কাছে রুথ এসেছিল এবং তার উপর যে অত্যাচার হয়েছে সেই প্রমাণ স্পষ্ট, তার চোখ লাল হয়ে আছে, গলার সামনে দাগ দেখা গেছে, এইভাবে বর্ণনা করছে। এবং এই যে তার উপর টর্চার করেছে তার স্বামী, এই টর্চারটা তার কাছে অতিরিক্ত মনে হয়েছিল, এটাকে তিনি নিতে পারছিলেন না, ওই ঘটনাটাকে, মানে ওই টর্চারটাকে। কাজেই আমরা জেনেছি যে ফল্ডার একজন দুর্বল মানুষ, আর সেই উইক ম্যান যখন দেখছে যে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়েছে, সে সবসময় তারপর থেকেই ওয়ে আউট খুঁজছে, যে কোনো ভাবে এই রুথকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাতে হবে। যে কারণেই সে তৎপর ছিল কোনোভাবে সাউথ আমেরিকাতে চলে যাবে তারা, এবং সেখানে গিয়ে তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করবে। তাহলে ইট ওয়াজ টু মাচ ফর মি, আমার ক্ষেত্রে এটা অতিরিক্তই ছিল। অতিরিক্ত মানে কোনটা? না, এই যে অত্যাচারের যত ইমপ্রেশন যেগুলো দেখা গেছিল রুথের শারীরিক বা বলতে পারো যে রুথের শরীরে যে দাগ ছিল অত্যাচারের, এইটা, তাহলে দ্য অ্যামাউন্ট হি গট বাই অল্টারিং দ্য চেক, কোনটা তার কাছে অতিরিক্ত ছিল? চেকটা নয়, যে পরিমাণ টাকাটা তিনি বেশি পেয়েছিলেন অল্টার করে সেটা, নাকি দ্য লাভ হি গট ফ্রম রুথের কাছ থেকে যে প্রেমটা তিনি পেয়েছিলেন সেটা, দ্য ইমপ্রেশন অফ ফিজিক্যাল টর্চার ডান টু রুথ বাই হার হাজব্যান্ড, এইটা ঠিক অপশন। আসলে যে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল, সেই যে ইমপ্রেশনটা ছিল রুথের শরীরে, এটা তার কাছে অতিরিক্ত ছিল। আসলে হি ক্যান নট বিয়ার ইট আপ, তিনি এটাকে সহ্য করতে পারেননি, বিয়ার উইথ, সহ্য করা, হি ক্যান নট বিয়ার ইট উইথ, তিনি এটাকে সহ্য করতে পারেননি। হি অলওয়েজ দেন ট্রাইড টু সিক আউট আ ওয়ে আউট, তিনি সবসময় চাইছিলেন একটা ওয়ে আউট বের করতে, কিভাবে রুথকে বাঁচানো যায় স্বামীর এই ইনহিউম্যান টর্চার থেকে। তাহলে এই সি এর অপশন হবে কারেক্ট। অন দ্য 7th July, হোয়াট ইল থট হারবার্ড ইন দ্য মাইন্ড অফ ফল্ডার আফটার হি ক্যাশড দ্য চেক?
আমরা জেনেছি 7 তারিখ ফর্জড হয় চেকটা। তো তখন চেকটা যখন তিনি ভাঙান ব্যাংকে গিয়ে, এরপর তার মনে কি খারাপ চিন্তা এসেছিল ফল্ডারের মনে। হি থট টু কিল রুথ দ্যাট হ্যাড মেড হিম ডু সাচ অ্যাক্ট অফ ফর্জারি। তিনি ভেবেছিলেন রুথকে হত্যা করবেন, যার কারণেই এই ফর্জারির ঘটনা তাকে করতে হচ্ছে বা করতে হয়েছিল, এটা তিনি ভাবেননি। হি থট টু থ্রো হিমসেলফ আন্ডার এ বাস। তিনি নিজেকে চেয়েছিলেন শেষ করে দিতে বাসের নিচে নিজেকে ফেলে দিয়ে। হ্যাঁ, তিনি এটাই চেয়েছিলেন। কিন্তু তাহলে বিয়ের অপশান হবে কারেক্ট। মনে রেখো, ওই যে আগেই বলেছি তিনি ছিলেন একজন ভীতু দুর্বল মনা মানুষ ফল্ডার, এবং তিনি পরিস্থিতির কাছে হার মেনেছিলেন। একদিকে তিনি যেমন চেয়েছিলেন টু সেভ রুথ, অন দ্য আদার হ্যান্ড হি হ্যাড নো ওয়ে, হি হ্যাড নট মাচ financial capacity to take Ruth out from the clutch of her husband and to sail to South America. তার ইচ্ছা ছিল, বাট হি হ্যাড নট দ্যাট ক্যাপাসিটি। কাজে এইরকম পরিস্থিতির শিকার হয়ে হি ট্রাইড টু থ্রো হিমসেলফ আন্ডার এ বাস, বা ট্রাইড বললে ভুল হবে, হি থট টু ডু ইট। নেক্সট, হাউ ডিড ফল্ডার গো টু ক্যাশ দ্য চেক ফ্রম দ্য ফার্ম টু দ্য ব্যাংক। তিনি ফার্ম থেকে ব্যাংকে কিভাবে গিয়েছিলেন? বাই এ বাস, বাসে করে, অন হিজ বাইসাইকেল, হি ওয়েন্ট রানিং, হি ওয়েন্ট হেজিটেটিংলি। তিনি ইতস্তত করে যাচ্ছিলেন না, তিনি ছুটে ছুটে গেছিলেন। এবং এই যে ছুটাটা, এটা তার কিন্তু রেস্টলেসনেস প্রকাশ করে, অস্থিরতা। খুব স্বাভাবিকভাবে it is quite normal for a man to be restless after coming to know that his beloved was having physical torture from her husband. এইটা জানার পর সত্যি it was quite normal for Fulda to be restless. So as soon as he got the chance to forge, he did it out of madness for a minute. কাজেই হি ওয়েন্ট রানিং, তিনি ছুটে ছুটে গেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট, হাউ লং ডিড ইট টেক টু ফল্ডার টু গো ফ্রম দ্য ফার্ম টু দ্য ব্যাংক। কতটা সময় নিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, কারণ কোর্টরুমে বিভিন্ন কথায় উঠে এসেছে ওই সময়টার কথা। সেই সময়টা কত জানিয়ে দিই, 4 মিনিট, মোটে 4 মিনিট ছুটে তার যেতে সময় লেগেছিল ফার্ম থেকে ব্যাংকে যেতে। এবং ফল্ডার বলছে এই 4 মিনিটটা হচ্ছে ম্যাড 4 মিনিটস। এটা ফ্রম বলছে যে এই 4 মিনিটের উন্মত্ততায় এত কিছু ঘটে গিয়েছে, আমি বুঝতেই পারিনি আমি কি করছি। শুধু আমার মনে আছে বেরিয়ে যাওয়ার সময় আমার কোকেজানের মুখটা, আর মনে আছে আমার এই দৌড়ানোটা। আমি যে কখন কিভাবে 9 সাথে টি যোগ করলাম, টি ওয়াই, আবার এই 9 যেটা 9 এর সাথে কখন আমি নট মানে 0 যোগ করলাম, এ আমার ওই এ মিনিট অফ ম্যাডনেসে আমার মনে নেই। কাজেই কত সময় লেগেছিল? 4 মিনিট। কোর্টে বিভিন্ন সময়ে এই 4 মিনিটের কথাটা উঠেছে, যে কারণে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রেখো। When did Fulder alter the amount in the counterfoil of the check? আমরা জেনেছি যে কাউন্টারফয়েলে কখন সেটা অল্টার করেছিল। এর আগে চেকে অল্টার করেছে। চেকে কবে করেছে? আমরা জানি 7 জুলাই। কিন্তু কাউন্টারফয়েলে কবে করেছে? আর এখানে আরো একটু তথ্য, যেটা এর আগের ভিডিওতেও বলেছি, তবু জানিয়ে রাখি যারা দেখনি তাদের জন্য, কি না কাউন্টার ফয়েলটা তাহলে 7 জুলাইয়ে ইস্যু করেছেন অল্টার চেকটা। এরপর তিনি চলে গেছেন ট্রেন্টন এস্টেট দেখতে, ওখান থেকে তিনি ফিরেছেন মঙ্গলবার। আর চেকটা 7 জুলাই, এটা কি বার ছিল? ফ্রাইডে ছিল। তাহলে মঙ্গলবার তিনি ফিরেছেন এবং ওই ওয়াল্টারের কাছেই কিন্তু চেকবুকটা ছিল। খুব স্বাভাবিকভাবে মঙ্গলবারের আগে কিন্তু তিনি ওই কাউন্টার ফয়েলে অল্টারটা করতে পারেননি।
তাহলে তিনি কবে করেছেন? মঙ্গলবারের পরে বা মঙ্গলবার, সেটা কবে? বুধবার সকালে। তাহলে ওয়েডনেসডে মর্নিং হচ্ছে কারেক্ট আনসার। অন ওয়েডনেসডে মর্নিং। নেক্সট, from advocated that folder should be treated as from, কোর্টে থেকে কি চেয়েছিলেন? যে ফল্ডারকে ট্রিট করা উচিত অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে? না, কারণ ফ্রম ছিলেন কার হয়ে? তিনি এ করেছিলেন, অ্যাডভোকেট করেছিলেন ফল্ডারের হয়ে। আর অন্যদিকে ছিলেন ক্লেভার, হি কাউন্সেলড ফর দ্য ক্রাউন বা ফর দ্য গভর্নমেন্ট, অ্যান্ড ফ্রম ফর ফল্ডার। খুব স্বাভাবিকভাবে ফ্রম কি চাইছিলেন? যে তাকে ট্রিটমেন্ট করা হবে পেশেন্ট হিসাবে, যে তার মধ্যে সেই মেন্টাল স্ট্যাবিলিটিটা ছিল না অ্যাট দি দেন টাইম, যে কারণে ফ্রম বলছেন যে এই সামনে রুথ আছে, তাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে তার মধ্যে সেই মেন্টাল স্ট্যাবিলিটি ছিল না। as soon as Folder came to know about the physical torture done to Ruth by her husband, she lost the physical mental discretion. He lost his মেন্টাল ডিসক্রেশন, তার স্বাভাবিক বিচার বুদ্ধি সে হারিয়ে ফেলেছিল ফল্ডার। আসলে আমিও তাদের ওই ঘটনাটা মনে করতে গিয়ে আমিও যেন বিচার বুদ্ধি হারিয়ে ফেলছি ইংরেজি বলার। যাই হোক, খুব শকিং। তাহলে তাই ফল্ডারকে কি হিসাবে ট্রিট করার কথা বলা হচ্ছিল? পেশেন্ট হিসাবে। এটা ফ্রম চেয়েছিলেন। I admit that this is a plea which might well be abused. আমি জানি আমার এই আবেদনটাও আবার অ্যাবিউজড হতে পারে। কোন আবেদনের কথা বলা হচ্ছে? এটা অবশ্যই ফল্ডার বলছেন। কে বলছেন? ফল্ডার। তাহলে কোন আবেদনের কথা বলা হচ্ছে? ওই যে ফল্ডারকে, সরি আবার ভুল বললাম, দেখছো? এটা কে বলেছে? এটা বলছে ফ্রম। কোন আবেদন? না, এই ফল্ডারকে ট্রিট করা হোক কি হিসাবে? পেশেন্ট হিসাবে। হয়েছে? তো এই আবেদনটা হয়তো অ্যাবিউজড হতে পারে, কিন্তু আমি চাইছি ফল্ডার শুড বি ট্রিটেড as a patient, not a culprit or criminal. He just committed the forgery in a moment of madness. He was mad with the thought of Ruth. So he had no way other than forging the check. এইটা বলছেন ফ্রম। তাহলে কোন আবেদনটা হবে? দ্য প্লি টু রিলিজ ফল্ডার ফ্রম প্রিজন, এটা হবে না। কোনটা হচ্ছে? দ্য প্লি টু ট্রিট ফল্ডার অ্যাজ এ পেশেন্ট হিসাবে তাকে ট্রিট করা হোক। ইনটু দ্যাট গ্রেট কেজ হুইচ নেভার অ্যাগেইন কোয়াইট লেটস আ ম্যান গো, সেই কেজে ফেলিয়ে দেওয়া হচ্ছে কাকে? এই ফল্ডারকে, যেই কেজ মানুষকে যেতে দেয় না আর বাঁচতে দেয় না মানুষের মতো করে। হুইচ কেজ ইজ রেফার্ড হিয়ার, কোন কেজের কথা বলা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ। কেজ মানে জানো খাঁচা, তাহলে কিসের খাঁচার কথা বলা হচ্ছে? দ্য কেজ অফ ল, এই আইনের খাঁচা। একবার যদি কেউ ঢোকে তাহলে সে ওখান থেকে মুক্তি পাবে না। সাধারণ মানুষটা সে আর সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না। বুঝতে পারছো? কাজেই কেজ বলতে দ্য কেজ অফ ল, আইনের খাঁচাকে বলা হচ্ছে। নেক্সট, ফ্রম ইন হিজ আর্গুমেন্ট টু সেভ ফল্ডার ফ্রম রিগোরাস পানিশমেন্ট অফ দ্য ল কম্পেয়ার্স জাস্টিস টু এ, ফ্রম তার আর্গুমেন্টের, ফ্রম যখন আর্গুমেন্ট করছে ফল্ডারকে বাঁচানোর জন্য শাস্তি থেকে, তিনি জাস্টিসকে তুলনা করছেন কার সাথে? খুব ইম্পর্টেন্ট, কার সাথে তুলনা করছেন? হেল্পলেস ওমেন উইথ আইজ বাউন্ড, এমন একজন মহিলা, অসহায় মহিলা যার চোখ বাঁধা আছে, নাকি মেশিনের সাথে? জানিয়ে রাখি,
মেশিনের সাথে তুলনা করা হয়েছে, যে এই জাস্টিস এক মেশিনের মতো, আর এটা যদি চলতে শুরু হয় তাহলে ওই মেশিনে যিনি পড়বেন তার অবস্থা খুব খারাপ হবে। তাহলে জাস্টিসকে কার সাথে তুলনা করা হয়েছে? মেশিনের সাথে, মনে রাখো। এবং ফ্রম চাইছিলেন যাতে কোনোভাবেই সেই ফোল্ডারকে এই মেশিনে ফেলানো হয়, পেছানো না হয়। ঠিক আছে, মেশিনের সাথে তুলনা করা হয়েছে। From while arguing to save folder claimed that folder was at the dash stage of prosecution. খুব ইম্পর্টেন্ট। ফ্রম যখন ফোল্ডারকে বাঁচাতে চাইছিলেন তার আর্গুমেন্টের মাধ্যমে, তিনি ক্লেম করেছিলেন যে ফোল্ডার অলরেডি শাস্তি পেয়ে তার কোন স্টেজে আছে না, তার প্রথম স্টেজ কখন ছিল না, যখন তাকে অ্যারেস্ট করা হয়। তাহলে অ্যারেস্টের সময় তার ফার্স্ট স্টেজ ছিল। অলরেডি সে 2 মাস খেটে নিয়েছে। আমরা জানি 2 মাস কেন বলছি না, জুলাইয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, আর ঠিক অক্টোবরে তার এই ট্রায়াল হচ্ছে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অলরেডি 2 মাসের বেশি তাকে সে এই ইমপ্রিজনমেন্টে রয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে সে অলরেডি শাস্তি পেয়েছে এবং শাস্তির সেকেন্ড স্টেজে সে রয়েছে। কোন স্টেজে রয়েছে? তাহলে সেকেন্ড স্টেজে। আর কোনোভাবেই ফ্রম বলছেন আমি চাই না তাকে থার্ড স্টেজে পাঠানো হোক, আবার শাস্তি দেওয়া হোক। তাহলে সে এই ট্রায়ালের সময় কোন স্টেজে আছে? সেকেন্ড স্টেজে। কিন্তু আমরা পরে দেখব তাকে আবার পরের স্টেপে তাকে পাঠানো হচ্ছে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, যাতে আমি পরের ভিডিওগুলো করার জন্য অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই সর্বোপরি। জানি না কতদিন পারবো, তোমাদের সহযোগিতা কতদিন পাবো, দেখা যাক। চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকো।